নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল। বন্ধুরা, আমি আজকে দেখুন একটা স্টুডিও সেটআপ নিয়ে বসেছি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এর বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আমরা একটা সাকসেস গ্যালারি চালু করতে চলেছি। সাকসেস গ্যালারি মানে আমাদের বিশ্বাস ইনস্টিটিউটে 14 বছর ধরে যারা পড়াশোনা করেছেন, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন, তাদেরকে নিয়ে একটা সাকসেস গ্যালারি চালু করতে চলেছি। আজকে তার প্রথম পার্ট 1। একটা নীতিতে আমি এতদিন ছিলাম, আপনারা আজ পর্যন্তই 14 বছর ইনস্টিটিউটে কোনো দিনই দেখেননি যে বিশ্বাস ইনস্টিটিউট কোনো সাকসেস গ্যালারি প্রকাশ করেছে। তার কারণ হচ্ছে আমি একটা নীতি নিয়ে থাকতাম যে আমার একটা ব্যাচে যদি 100 জন স্টুডেন্ট পড়ে, সেখান থেকে যদি 10 জন চাকরি পায়, তাহলে সেই 10 জনের ক্রেডিটটা যেমন আমি নিচ্ছি, তেমন তো 90 জন ফেল করেছে, তাহলে 90 জনের দায়টাও আমাকে নিতে হবে। যেহেতু ওই 90 জনের দায়টা আমি নেওয়ার জন্য সক্ষম নই, ওটা আমি নিতে চাইনি, তার কারণে আমি আমার সাকসেস গ্যালারি যাদের ক্রেডিট আমি নিতে চাইছি তাদের ক্রেডিটটাও আমি নিইনি। কিন্তু এই বর্তমান সময়ে আমার কিছু ক্লোজ স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা আমাকে জানিয়েছে যে স্যার আপনি আমাদের সাকসেস গ্যালারি প্রকাশ করুন। তার কারণ হচ্ছে আমরাও আমাদের গল্প মানুষকে জানাতে চাই। আমাদের যে অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি থেকে আমরা যে উঠে গেছি, আমাদের মতো কঠিন পরিস্থিতিতে বহু স্টুডেন্ট আছে। তো তারা যদি আমাদের গল্পটা শুনে মিনিমাম উৎসাহ পায়, তাহলে আমরাও নিজেকে ধন্য মনে করব। তো আমার মনে হয়েছে যে এটা অবশ্যই করা যেতে পারে। কিন্তু এই সিরিজটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি। আমার পুরনো নৈতিকতাটাকে একটু দূরে সরিয়ে রেখে আমি সাকসেস গ্যালারি প্রচার করতে এসেছি। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, এই যারা পাস করছে তাদের ক্রেডিটটা আমি কোনোভাবেই নিতে চাইছি না। এই ক্রেডিটটা সম্পূর্ণরূপে ক্যান্ডিডেটের, কেননা পড়েছে ও, কষ্ট করেছে ও, যা কিছু করার সব কিছু করেছে ও। তাহলে আমার ভূমিকাটা কোথায়, বা কোচিং সেন্টারের ভূমিকা কোথায়? একদম যদি সততার সাথে জিজ্ঞেস করেন, আমি সেটা বলছি যে কোচিং সেন্টারের বাস্তবে কোনো ভূমিকা নেই। একটা কোচিং সেন্টারের একটা ক্যান্ডিডেটকে চাকরি পাওয়ানোর পিছনে কোনো ভূমিকা নেই। যদি কেউ বলে থাকে যে আমার কাছে পড়লে একটা ক্যান্ডিডেট চাকরি পাবে, তাহলে তার থেকে মূর্খ বা হতভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। আমাদের কাজ কি তাহলে? আমাদের কাজ হচ্ছে আজকে একটা ক্যান্ডিডেট যে জায়গায় শুরু করছে, আমরা 14 বছর আগে সেই পথে চলেছি। ফলে সেই রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় সমান আছে, এটা আমরা জানি। আমরা ক্যান্ডিডেটকে গর্ত জায়গাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে আসবো। তার মানে হচ্ছে আমরা ক্যান্ডিডেটকে বলে দেব যে ভাই, তুমি এই জিনিসগুলো পড়ো, এই জিনিসগুলোকে বাদ দাও, তাহলে তুমি খুব কম সময়ে সফলতার জায়গায় যেতে পারবে। ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের কাজ। আমরা শুধুমাত্র গাইড করব, ক্যান্ডিডেটের আগে আগে যাব, ক্যান্ডিডেট আমাদের পিছনে পিছনে আসবে। আমরা রাস্তায় যে যে জায়গাগুলোতে পা দিয়ে দিয়ে যাব গর্ত বাঁচিয়ে, ক্যান্ডিডেট যদি সেই জায়গায় পা দিয়ে দিয়ে সমান তালে আমার সাথে আসতে পারে, তাহলে সে কিন্তু সফল হবে। কেননা সফলতার জায়গাটা আমরা চিনি, আমরা জানি। ব্যাস এইটুকুই আমাদের কাজ। এর বাইরে একটা কোচিং সেন্টারের কোনো কাজ নেই। এখন আজকে আপনারা স্টুডিওতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম, ঠিকানা, কবে চাকরি পেয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে ইত্যাদি যাবতীয় কিছু আমরা জানি। তা সত্ত্বেও আজকের ভিডিও যেহেতু আপনাদের জন্য, আপনাদেরকে জানানোর জন্য, তাই আমি সব কিছু আজকে ওর কাছ থেকে জিজ্ঞেস করব। যা কিছু সব ওর কাছ থেকে জিজ্ঞেস করব। আপনারা যদি ধৈর্য ধরে শোনেন, আমার বিশ্বাস যে আপনাদের অবশ্যই ভালো কিছু হবে, খারাপ হবে না। আপনারা এখান থেকে কিছু পাবেন। আমাদের স্টুডিওতে এখন যে উপস্থিত হয়েছে তার নাম সাবির আলী। তবু আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করব যে তোমার নাম কি? আমার নাম শেখ সাবির আলী। শেখ সাবির আলী, কোথায় বাড়ি? আমার বাড়ি বর্ধমানের গলসিতে। বর্ধমানের গলসিতে। কি ডিপার্টমেন্টে চাকরি করছো এখন? এখন আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছি। বেশ। আর কি কি চাকরি পেয়েছিলে? এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি পেয়েছিলাম 2019 সালে পিএসসি ক্লার্কশিপে। আচ্ছা। হেলথ ডিপার্টমেন্টে। হ্যাঁ। তো আমার পোস্টিং হয়েছিল বর্ধমান প্রিন্সিপাল অফিস, বর্ধমান মেডিকেল কলেজে। কিন্তু সেখানে জয়েন করো না, জয়েন করিনি। আচ্ছা। এবার ওটা জয়েনিং পিভিআর মেডিকেল হতে হতে প্রাইমারি জয়েন করে যাই, সেই জন্য আর ওটা জয়েন করি। অনেক চিন্তা ভাবনাও করি বর্তমান পরিস্থিতিতে। এই বিষয়ে তুমি আমাকে ফোনও করেছিলে। আমি আমাদের দর্শক বন্ধুদের একটু মনে করিয়ে দিই, যখন এই প্রাইমারির 32,000 চাকরি যাওয়ার মুখে যে কেসগুলো চলছে, সাবির খুব চিন্তিত হয়ে আমাকে ফোন করেছিল যে স্যার, এই পিএসসি ক্লার্কশিপের আন্ডারে বর্ধমান মেডিকেল কলেজে জয়েনিংয়ের যে লাস্ট টাইম, সেটা শেষ হতে চলেছে। আমাকে ওখান থেকে বারবার ফোন করে জানছে আমি জয়েন কেন করতে চাইছি না। আমি বিভিন্ন অজুহাত দেখিয়ে ওটাকে স্টে করে রেখেছি। তো আমি প্রাইমারিতেই থেকে যাব, নাকি আমি প্রাইমারি ছেড়ে আমি ক্লার্কশিপে জয়েন করে যাব বর্ধমান মেডিকেল কলেজে? এটা নিয়ে ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল।
যে ও তো নিজের সততার সাথে চাকরিটা পেয়েছে, কিন্তু ওই প্যানেলে যদি কোনো অসৎ থেকে থাকে আর ওটা নিয়ে যদি আবার কেস হয় তাহলে তো ওর চাকরিটা চলে যাবে, এটা জয়েন করতে না পারলে ওটাও চলে যাবে। ভীষণ চিন্তিত হয়ে ও আমাকে ফোন করেছিল। আমি ওকে একটা সাজেশন দিয়েছিলাম, আপনাদেরকে অনেস্টলি বলছি, সেটা হচ্ছে যে দেখো সাবির, তুমি যে ভয়টা নিয়ে প্রাইমারি স্কুলে চাকরিটা ছেড়ে এই পিএসসি ক্লার্কশিপে যুক্ত হতে চাইছো, সেই ভয়টা যদি ক্লার্কশিপেও থাকে, এখানেও যদি 2 নম্বরই ক্যান্ডিডেট থাকে, এই প্যানেলটাও যদি ক্যান্সেল হয় করবে কি? ফলে এই জায়গাটা নিজের ভাগ্যকে দোহাই দিয়েই থেকে যাও, এখানে তোমার হাতে আর কিছু নেই। ফলে যেখানে চাকরি করছো সেটা ওর বাড়ি থেকে কতক্ষণের রাস্তা? 3-4 মিনিটের রাস্তা। 3 থেকে 4 মিনিটের রাস্তা ওর প্রাইমারি স্কুল, যেখানেও চাকরি করছে। তাহলে ওর থেকে সুইটেবল আর কিছু নেই। কিন্তু বর্ধমানে হলে ওকে হয় বর্ধমানে থাকতে হতো বাড়ি করে কিংবা বাড়ি ভাড়া নিয়ে, তা না হলে ওকে যাতায়াত করতে হতো, সেখানে অনেকটা সময় যেত। ও যে এরপরে বড় চাকরির জন্য সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সেই সিজিএলের প্রিপারেশনটা হতো না। সেটার জন্য প্রাইমারি স্কুলের চাকরিটাই সব থেকে ভালো, যে ওখানে বসেও পড়াশোনা করা যায়। যদি ওটা উচিত নয় যে স্কুলের বাচ্চাদেরকে না পড়িয়ে করা, কিন্তু যে টাইম পায়, টিফিন টাইম, খেলার টাইম ইত্যাদি, তাতে করে পড়ার প্রচুর টাইম আছে, প্লাস স্কুলের আগে পরেও প্রচুর সময় আছে, তাই তো? কারণ অফিস টাইম, স্কুল টাইম 10:30 থেকে 4টে, তো এর আগে পরে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। আচ্ছা, আমাদের কাছে পড়তে কোন সালে কোন ব্যাচে সেটা একটু জানিয়ে দাও। আপনার সঙ্গে আগে পরিচয় হলো কিভাবে সেটা আগে জানাই। আগে আমি 2015 সালে মাধ্যমিক দিই এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক দিই। আচ্ছা, তারপরে ডিএলএড কলেজ বোরসুদ শক্তিগড় থেকে সরকারি কলেজে আমরা ডিএলএড পাই এবং আমরা বন্ধু মিলে যেতাম। তো আমরা 4 বন্ধু একদিন বসেছিলাম। আমার এক বন্ধু আপনার পোস্ট একটা ফেসবুকে দেখে, আপনি পোস্ট করেছিলেন যে বিনামূল্যে 50 জন ছাত্রছাত্রীকে আপনি পড়াবেন। তো আচ্ছা, বিনামূল্যে পড়ালো সেই ব্যাচগুলো? হ্যাঁ। আচ্ছা, তো চাকরি পড়া কি জানতামই না সেরকম, তখন কিছুই জানতাম না, উচ্চ মাধ্যমিকের পরে সবে তো বললাম চল তাহলে যাই, দেখে আসি, পয়সা যখন নেবে না, টাকা পয়সা, যাই। আমরা 4 জন বন্ধু এসেছিলাম। শেষ পর্যন্ত আমি টিকে থাকি। 2018 সালে জুলাই মাস থেকে পড়া শুরু করেছিলাম এবং ব্যাচ বি ব্যাচে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমি 50 জন স্টুডেন্টকে প্রত্যেক বছর, 50 জন 100 জনকে প্রত্যেক বছর 100 জন স্টুডেন্টকে ফ্রিতে পড়াতাম। সেই জিনিসটা বন্ধ করে দিয়েছি যদিও এখন, পড়াতাম, কেননা সেই জিনিসের মূল্য সবাই দিতে পারে না। আমি আপনাদেরকে বলে রাখি, এই সাবির আমার ফ্রি ব্যাচেরই স্টুডেন্ট, 100% ফ্রি ব্যাচ, সেই ব্যাচেরই স্টুডেন্ট। কিন্তু ফ্রি বলে মানুষ সেটাকে একেবারে ভ্যালুলেস করে দেয়, কিন্তু আমি সাবিরকে দেখেছি, সাবির কখনো সেটাকে ভ্যালুলেস করেনি। মানে পয়সা দিতে হচ্ছে না বলে যে তার গুরুত্ব দেব না, সেইটা আমি একমাত্র ওই গোটা ব্যাচ থেকে, টোটাল ব্যাচটা থেকে একমাত্র সাবিরকে দেখেছি। দৈবাক্রমে হোক বা কাকতালীয়ভাবে হোক, সাবিরই একমাত্র স্টাবলিশড, মানে ফ্রি ব্যাচকে ফ্রি মনে করেনি, যার কারণে ও কিন্তু আজকে একদম সফল। কি তাই তো নাকি? একদম তাই। বি ব্যাচে আমাদের পড়তে, তাই তো? আচ্ছা, এই যে তুমি আমাদের কাছে যে পড়ে যে ফাইনালি চাকরি পেলে, আর তোমার বাড়ির অবস্থা কেমন সেটা আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। আমার সঙ্গে আমার আর একজন টিচার, দুজন আমরা সাবিরের বাড়িতে গেছিলাম ও পাশ করার পরে। তা ওর বাড়িতে দেখে আমার খুব কষ্ট হয়েছে। ওই বাড়িতে থেকে পড়াশোনা করে উঠে আসা সহজ কথা নয়। ওর প্রতি আমাদের ভক্তি তখন থেকে আরও বেড়ে গেছে, ঠিক আছে? তো এই যে মানে কঠিন যাত্রা, এই কঠিন যাত্রা তুমি পার করলে কিভাবে, সেটা একটু তুমি সবাইকে শোনাও। মানে কতটা কঠিন ছিল তোমার কাছে এই যাত্রাটা? প্রথমত যাত্রা ছিল খুবই কঠিন, তার কারণ বাড়িতে স্কুলের গণ্ডি পরিণত মানে পেরোয়নি কেউ, আবার চাকরি পাওয়া তো আরও অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক পাস করি এবং ভাগ্যক্রমে আপনার সঙ্গে দেখা হয়ে যায়। এবং আসল যে পরিস্থিতি, সবথেকে বেশি কঠিন রাস্তা ছিল যে কিভাবে, কোন লাইনে কিভাবে পড়লে বা কোন চাকরির জন্য কি যোগ্যতা। তোমার বাড়িতে স্কুলে যাওয়ার মতো কেউ নাই? দাদারা স্কুলের গণ্ডি পেরোয়নি? হ্যাঁ, দাদারা অল্প বয়সেই বাইরে কাজে চলে যায়। মোটামুটি ওরা 7-8 পড়ার পরে 7-8 পর্যন্ত পড়ে দক্ষিণ ভারতে কাজে চলে যায়। হ্যাঁ, দক্ষিণ ভারতে কাজে চলে যায়। এবার সেখান থেকে আমি প্রথম যে আমার বাড়িতে মাধ্যমিক পাস করি। মানে তুমি প্রথম ক্যান্ডিডেট, তোমার বাড়িতে প্রথম মাধ্যমিক পাস। ভাবুন একবার, আজকের দিনে দাঁড়িয়ে, মানে প্রেজেন্ট পয়েন্ট অফ টাইমের কথা বলছি, মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটের বাড়িতে এই প্রথম। মানে পড়াশোনা করেছে আর কি, দাদারা 7-8 পর্যন্ত পড়ে দক্ষিণ ভারতে কাজে চলে যায়। তোমার বাবাও শুনছি যে উনি বর্ধমানে কাজে আসতেন, তাই না? হ্যাঁ, উনি ডেলিভারি করতেন ওই ঢালাইয়ের কাজে। ডেলি বর্ধমানে প্রায় 12 কিলোমিটার 15 কিলোমিটার সাইকেল চালাতেন, দিয়ে কাজ করতেন। ডেলি 12-15 কিলোমিটার সাইকেল চালিয়ে বর্ধমানে এসে ঢালাইয়ের কাজ মারাত্মক কঠিন কাজ। যারা ঢালাইয়ের কাজ করা দেখেছেন তারা জানেন যে ফার্স্ট মর্নিং এ ঢালাইয়ের কাজ হয়, তো মারাত্মক কঠিন কাজ। ওই কাজ সবাই করতে পারে না। বিল্ডিং ঢালাইয়ের যে কাজ, রাজমিস্ত্রি কাজ অনেকে করতে পারে সারাদিন ধরে, কিন্তু ঢালাই অত্যন্ত পরিমাণে শক্তিক্ষয়ের কাজ, মানে কষ্টের কাজ, তাই না?
এটা তো একদম ঠিক কথা। আচ্ছা সাবির, যে তোমার বাড়ির অবস্থা তো এতটা খারাপ ছিল, মানে তোমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমি নিজে চোখে দেখে এসেছি। তো যখন তুমি চাকরিটা পেলে, মানে এই যে আমার ফ্রি ব্যাচে পড়লে, তারপরেও তুমি এতটা কষ্ট করে পড়াশোনা করে গিয়ে যে ফাইনালি যে চাকরিটা পেলে, এই চাকরি পাওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল? মানে এই অনুভূতিটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়, তাই না? যার বাড়িতে 10টা চাকরি আছে, সে চাকরি পেয়েছে, তার অনুভূতি একরকম। যার বাড়িতে চাকরি কেউ নাই কিন্তু বাড়ির অবস্থা ভীষণ ভালো, তার সে একটা চাকরি পেয়েছে, তার অনুভূতি একরকম। আর তোমার অনুভূতি তো একরকম হবেই। আর তোমার সঙ্গে তোমার পারিবারিক অর্থনৈতিক অবস্থার সাথে মিল রেখে যারা আছে, তাদের অনুভূতি, তাদের জানা প্রয়োজন যে তোমার অনুভূতি কেমন ছিল, কি ভেবেছিলে তখন, প্রথম কি মনে এসেছিল? প্রথমে লিস্টে নাম দেখি ক্লার্কশিপের বিকেলের সময়, হ্যাঁ, অনুভূতিটা ছিল এক অন্য ধরনের, মানে মুখে বলা যাবে না এরকম অবস্থা। তো সব থেকে বড় কথা, বাবা মায়ের মুখে হাসি, এটা সব থেকে বড় জিনিস। তারপরে পায়ের নিচে মাটিটুকু পাওয়া, যে হ্যাঁ কিছু অন্তত প্রফেশনাল জীবনে যে কিছু কাজ করতে পারবো, যে ওর থেকে ছুটে বেড়াতে হবে না, যেটা এতদিন পড়াশোনা করছিলাম, একটা কাজের অন্তত দরকার, মিনিমাম যেটুকু দরকার কাজের, সেটা পেয়েছিলাম। তারপর মানসিক যে শান্তি, চাপ মুক্ত একটা, ওই তখন অনেক রকম একটু অন্যরকম অনুভূতি ছিল। বাবা মায়ের মুখে হাসি। হ্যাঁ। সবার প্রথমে কার কথা মনে হয়েছিল চাকরিটা পাওয়ার পরে? বাবা মা কি মনে হয়েছিল যে বাবা মায়ের কষ্ট আজকে আমি দূর করব, সেই রাস্তায় ঈশ্বর আমাকে নিয়ে গেছে। দাদারা বাইরে চলে গেছে, বাবা ঢালাইয়ের কাজ করে, সে বাবা মায়ের কষ্টটা আমি লাঘব করব। এবং আমার মনে আছে যেটুকু, তোমার বাড়ি যখন আমি গেছিলাম, আমি বলে এসেছিলাম যে সাবির, বাবাকে আর খুব বেশি দিন বাইরে কাজ করতে দিও না, এমন কিছু করো যেন বাবাকে তুমি বাড়িতে বসিয়ে খাওয়াতে পারো। বাবা যে সন্তানের জন্ম দিয়েছেন, তুমি যে পৃথিবীর আলো দেখেছো, এমন কিছু সেই বাবার জন্য করো যে বাবা শান্তি পায়। মানে চোখ বন্ধ করে সেই ঈশ্বরকে একবার ধন্যবাদ দেয় যে সে যেন শান্তিটা পায়, যে আমার সন্তান মানুষ হয়েছে। আমার যেটা আলটিমেট লক্ষ্য ছিল বা ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ঈশ্বরের কাছে চাওয়া পাওয়া ছিল যে আমার ছেলেটা মানুষ হোক। আজকে সে একটা চাকরির পরীক্ষায় ফাইনালি পাশ করলো, এটা ভরসা, তাই না? এটা বাবা মার মধ্যে নিশ্চয়ই দেখেছো। এবং আমার মনে হয় যে আমার যারা দর্শক বন্ধুরা আছেন, যারা আজকের ভিডিও দেখছেন বা পরে দেখবেন, এই ইচ্ছাটা প্রত্যেক সন্তানই দেখে। এবং সন্তানের এই সাফল্য যেটা বা সফলতা, প্রত্যেক বাবা মা একবার চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ দেবে। যার যে ইষ্ট দেবতা আছে তাকে একবার ধন্যবাদ দেবে যে তুমি আছো তাই সব আছে। আজকে আমার ছেলেটা সফল, আমার ভূমিকা কতটা আমি জানি না, কিন্তু ঈশ্বর তুমি আছো, তুমি তো করুণার সাগর। এই কথাটা প্রত্যেক বাবা মা ভাববে। ছেলের সামনে হয়তো বলবে না, কিন্তু রাত্রিবেলায় শুয়ে বাবা মাকে বা মা বাবাকে বলবে। এই যে স্বস্তি, মানে ছেলে চাকরি পাওয়ার যে প্রথম রাতে বাবা মা একসাথে যখন শোবেন, তখন সারা রাত শুধু স্বস্তিতে ঘুম আসবে না, মানে চোখ দিয়ে তাদের জল বেরোবে, কাঁদতে কাঁদতে তাদের ঘুম আসবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমাদের বাড়িতেও যখন সব চাকরি পায় প্রথম, বাবা মার যে কি অনুভূতি সেই বাবা মাই একমাত্র বোঝে। আজকে যদি কোনো বাবা মা আমার ভিডিও দেখে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা, আমার তোমাকে পরের প্রশ্ন, যে চাকরি পাওয়ার তো মানুষের একটা খিদে থাকে যে আমাকে কেন চাকরি পেতে হবে, তাই না? চাকরি পাওয়া মানে, এমন আমি দেখেছি যে বাড়িতে প্রত্যেকে চাকরি করে, মানে সবকটা ভাই বোন চাকরি করে, বৌদিরা চাকরি করে, জামাইবাবুরা চাকরি করে, মাসির ছেলে, পিসির ছেলে, মেয়ে সবাই চাকরি করে, একমাত্র আমিই করি না। তাহলে আমাকে চাকরি পেতেই হবে, নাহলে আমার মান সম্মান থাকবে না। আরেকটা দেখেছি, আরেকটা টাইপের মানুষ, যে চাকরি না পেলে বাড়িতে হাঁড়ি চড়বে না, যে আমি যদি চাকরি না পাই তাহলে আমার বাড়িতে চাল চড়বে না হাঁড়িতে, মানে আমার উপরে নির্ভর করছে আমার ভবিষ্যতের প্রজন্ম বা আমার পরিবার। তা তোমার এরকম কোন ধরনের খিদে ছিল যেটা তোমাকে চাকরি পাওয়ার রাস্তায় নিয়ে এসেছে? মানে আজকে কথাটা আমি এই কারণে বলছি, তুমি যদি চাকরি না পেতে তা তোমার গল্প কেউ শুনতো না। আজকে তোমার গল্প অনেক থাকতে পারে, যারা চাকরি পায়নি তাদের বহু গল্প থাকে, কিন্তু সত্যি কথা হচ্ছে সেই গল্প শোনানোর মতো জায়গা নেই। আর যদি শোনায়ও তাহলে কেউ শুনবেও না। শেখ সাবির আলী আজকে চাকরি পেয়েছে, তাই আজকে ওর কোনো গল্প না থাকলেও সে গল্প মানুষ শুনবে, আর ওর তো গল্প আছেই, তাই না? তো তোমার এই খিদেটা তুমি বলো, যে কোনটা তোমাকে এই খিদেটা বাড়িয়েছে চাকরি পাওয়ার? আমার কাছে দুটো অপশান ছিল, এক যে চাকরি করে পড়াশোনা করে চাকরি পেতে হবে একটা, আর দ্বিতীয় অপশান পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হবে, না হয় রাজমিস্ত্রি জোগাড়ে বা ডেলি লেবারি করতে হবে, যেমন বাবা দাদারা করে। হ্যাঁ, তো এই কাজগুলো কোনো অংশে ছোট নয়, কিন্তু কাজগুলো আমার শারীরিক সক্ষমতার বাইরে।
তো আমার কাছে একটা অপশানই খোলা ছিল যে পড়াশোনা করে আমাকে কিছু একটা করতে হবে, এই চাকরি পেতেই হবে, আমার কাছে কোনো অপশান ছিলই না দ্বিতীয়ত, মানে এটা ছাড়া আর কোনো অপশন নেই। অপশান ছিলই না। আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি তো ধরো এইচএস পরীক্ষা দিলে, তারপর ডিএলএড করলে, ডিএলএড করতে করতে আমার ফেসবুকের পোস্টটা পেলে, তুমি চলে এলে, মানে এক প্রকার এইচএস এর পরে ডিএলএড মানে গ্রাজুয়েশনে, মানে তারপর এক প্রকার বলতে পারি ডিএলএড না করলে তুমি কলেজে উঠে প্রিপারেশন নিয়েছো। মানে অ্যাকচুয়ালি বর্তমান সিচুয়েশন অনুযায়ী ছেলেদের চাকরি পাওয়ার প্রস্তুতি যেটা, সেইটা কোন সময় থেকে করা উচিত? আমার মনে হয় যে মাধ্যমিকের পরে একটা মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। মাধ্যমিকের পরে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে চাকরি পাওয়া যায় এইসব বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা দরকার মাধ্যমিকের পরে এবং উচ্চ মাধ্যমিকের পরে সময় নষ্ট না করেই পুরো দমে প্রস্তুতি নেওয়া দরকার। এবং আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আমরা আগে যে কলেজে ভর্তি হয় 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বা মাস্টার ডিগ্রি করি, তারপরে হয়তো পড়াশোনার প্রস্তুতি নেব কম্পিটিটিভের জন্য, যে আগে এমএবিএটা তো করি ঠিক করে তারপরে না হয় ভাববো। এবং এই বয়স করতে করতে বয়স দেখা যায় 24-25 হয়ে যায়, এবং আমার বাঙালিরা সব থেকে পিছিয়ে এই জায়গাটা দিই। এবং আপনি অন্য জায়গাতে দেখবেন নন বেঙ্গলি যারা আছে তাদের মধ্যে টেন্ডেন্সি তারা মাধ্যমিকের পরেই ওপেন থেকে উচ্চ মাধ্যমিক যায়। এটা একদম তুমি ঠিক কথা বলেছো। তো সেখানে তাদের সফলতার হার অনেক বেশি। ওই জন্য সারা ভারতবর্ষে জুড়ে অবাঙালিরা বড় বড় জায়গা দখল করে বসে আছে, আর বাঙালিরা অন্য স্টেটে যাওয়া তো দূরের কথা, নিজের স্টেটেই ঠিক করে জায়গা পায় না। যাকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করি তারপর চাকরির জন্য ভাবো, তাই না? তাহলে তুমি বলতে চাইছো যে মাধ্যমিক দিয়ে তারপর এইচএস এর পরে যে 2 বছর, ওই 2 বছর ছেলেদেরকে ভাবা উচিত যে আমি চাকরির প্রিপারেশন নেব, কিভাবে নেব, কোথা থেকে নেব, কোন চাকরির প্রিপারেশন নেব, মানে চাকরি সম্পর্কে নাড়াঘাটা ওই 2 বছর ধরে তার করা উচিত। দিয়ে যেই মাধ্যমিক এইচএসটা হয়ে গেল অমনি তাকে চাকরির প্রিপারেশনে ডাইরেক্টলি ঢুকে যাওয়া উচিত। এটাই তোমার বক্তব্য তো, তাই তো নাকি? কারণ ওই মানুষ বুঝতেই চায় না, মানে বুঝতে বুঝতে আমাদের অনেক সময় চলে যায়, কি করব আমি জীবনে বা কি করা উচিত এটা বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়। আমি নিজে দেখেছি, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তাহলে সেটা মাধ্যমিকের পরে 2 বছর ধরে সে বুঝলেই হলো। সে এখন অনেক অ্যাডভান্স, এখন অনেক সুযোগ রয়েছে জানার। সেটা একদম তুমি ঠিক কথা বলেছো। তো এই যে বয়স তো একটা ফ্যাক্টর বটেই, আর একটা যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে মানে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য। আমি আমার কথা যদি বলি, আমি মানে চাকরি পেতে গেলে যে আমি এটা চাকরি পাবো, প্রিপারেশন নেব, কোন বিষয়টাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে? সব থেকে বেশি হচ্ছে ধৈর্য, পেশেন্স দরকার। কারণ আমি 2018 সাল থেকে প্রস্তুতি নিচ্ছিলাম এবং আলটিমেট চাকরি পেলাম 2024 সালে, 6 বছরের মাথায়। 18 থেকে 24 6 বছর। আর হচ্ছে কঠিন পরিশ্রম। আমি দেখেছি যে আমি যে 2টি পরীক্ষায় সফলতা পেয়েছিলাম সেখানে আমি আমার 100% দিয়েছিলাম। আমি আরও কিছু পরীক্ষায় পাস করেছিলাম, যেমন আরআরসি লেভেল 1, সেখানে কিছু 2-1 নম্বরের জন্য হয়নি। পুলিশে পাস করেছিলাম। তো যাই হোক, সেখানে আমি দেখেছিলাম যে আমার হয়নি, তার কারণ আমার নিজের মধ্যে কিছু গাফিলতি রয়েছে এবং আমি আমার 100% দিইনি। এবং পিএসসি ক্লার্কশিপের জন্য নিজেই বুঝতে পেরেছিলে যে আমি 100% দিইনি। এবং যখন রেজাল্ট বেরোয় ক্লার্কশিপ বা প্রাইমারি, তখন দেখেছিলাম হ্যাঁ আমি আমার 100% দিয়েছি এবং সফলতাটা এই জন্যই পেলাম। আমি বুঝতে পেরেছিলাম এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছিলাম, তখন আমি আমার মধ্যে কী খামতি ছিল আর এখন কী খামতি, মানে দিয়েছিলাম যেটা 100% খামতি ছিল না, আমার নিজের দিক থেকে কিছু খামতি ছিল না, এই আর কি। সেটা তুমি বুঝেছিলে যে আমার দিক থেকে কোনো ঘাটতি নেই বা খামতি নেই। এবারে রেজাল্ট সে তো পরের কথা বলবে, কিন্তু তুমি স্যাটিসফাইড ছিলে, মানে এই পরীক্ষাটা দিয়ে স্যাটিসফাইড ছিলাম যে আমি যা পড়াশোনা করেছি আমি নিজে স্যাটিসফাইড। একদম বন্ধুরা, এটা হওয়া খুব প্রয়োজন। মানে যেটা সাবির বলছে যে সব থেকে বেশি প্রয়োজন ধৈর্য। এটা 6 বছর, 18 থেকে শুরু করে 2024 এসে সে পেয়েছে। এবারে WBCS এক ভদ্রলোক ছিলেন, মানে ক্যান্ডিডেট, তারও কিন্তু 6 বছর পর সে গ্রুপ এতে পেয়েছেন। তার গল্প আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি। তো এটা একটা ফ্যাক্ট, মানে আমার কাছে পড়ছে বলে কথা নয়। এমনও হতে পারে যে আমার কাছে পড়তে এলো, 1 বছরের মধ্যে সে চাকরি পেল। জেনারেলি হয় কি, সে অন্য কোথাও 2-4-5 বছর পড়েছে, রামবাবু, শ্যামবাবু, যদুবাবুর কাছে পড়ে এসেছে, সেখান থেকে অনেক কিছু শিখে এসেছে, ফাইনালি আমার কাছে পড়েই কিন্তু সে চাকরিটা পেয়েছে। এটা তার পাওয়ার সময় ছিল। আবার এমনও হয় যে আমার কাছেই সে 2 আর 2 যোগ করে 4 হয়, সেটা আমার কাছেই শিখেছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। আমার কাছে 1 বছর ধরে শিখে মোটামুটি 90% সে রেডি। ওই 10%-এর আর ধৈর্য সে কুলায়নি, সে বাড়িতে বসেছিল। বসে থাকার পর তার কোথাও মনে হয়েছে যে না, বসে থাকলে হচ্ছে না, তাহলে কোচিং সেন্টারে যেতে হবে। ঘুরে আমার কাছে আসতে পারেনি, সে অন্য কোথাও ভর্তি হয়েছে, সেখানে 1 বছরের মধ্যে সে চাকরি পেয়েছে। এমন হয়, মানে অন্যদের পড়ানো ক্যান্ডিডেট আমার কাছে এসে চাকরি পায়, আবার আমার পড়ানো ক্যান্ডিডেট অন্যদের কাছে গিয়ে চাকরি পায়। এটা একদম ধ্রুব সত্য কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা করে না তাদের ব্যাপারে আমি ছেড়ে দিলাম, আমি স্বীকার করি। সত্যি কথা হচ্ছে আমি স্বীকার করি, এটা হয়। তো এই যে ছেলেটি চাকরি পেলো, বা এমন হয় যে অন্য কোথাও প্রিপারেশন নেয়নি, আমার কাছেই প্রথম নিল, আমার কাছে 1 বছরের মধ্যে চাকরি পেল, তো জেনে নিতে হবে যে তার মাথায় আগে থেকে বহু কিছু সে নিয়ে এসেছে।
আমি তাকে কিছু দিই নাই। 1 বছরে যদি কাউকে চাকরি পাওয়াতে পারতাম, তাহলে আমি অন্তত ভারতবর্ষে কাউকে বেকার রাখতাম না, সবাইকে চাকরি পাওয়াতাম। এটা হয় না। সচিন টেন্ডুলকরের গুরুদেব যদি সত্যিই সচিন টেন্ডুলকর বানাতে পারতেন, তাহলে ভারতবর্ষের 11টা প্লেয়ারকেই সচিন টেন্ডুলকর বানিয়ে দিতেন। সেটা হয়েছে কোনো দিন? হয়নি। ফলে কাউকে বানানো যায় না, সে নিজেই তৈরি হয়। ফলে সচিনই যারা চাকরি পাচ্ছে তারা নিজে তৈরি হয়ে আসছে। যদি 1 বছরে আমি পারতাম, তাহলে আরেকটা ছেলে 5 বছর ধরে আমার কাছে পড়ছে, আমি পাচ্ছি না কেন? তার মানে বুঝে নিতে হবে যে টিচারের দ্বারা কিছু হবে না, যা হবে ক্যান্ডিডেটের দ্বারা। কিন্তু এই যে ক্যান্ডিডেটের ধৈর্য 6টা বছর, এর বাড়ির পরিস্থিতি এত খারাপ, 6টা বছর হাল ছাড়েনি। সব থেকে বড় কথা হচ্ছে হাল ছাড়েনি, আমাদের সাথে রীতিমতো কানেক্টেড ছিল, রীতিমতো সে পড়াশোনা করে গেছে, কোনোভাবেই কিন্তু সে হাল ছাড়েনি। আর হাল ছাড়েনি বলেই গোটা ব্যাচের মধ্যে, ওই 50টা স্টুডেন্টের যে ব্যাচ ছিল, সেই ব্যাচের মধ্যে একমাত্র সাবির সফল। তার হাতে নাতে প্রমাণ, মানে এ অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা, এবারে তোমার কাছে আমার যেটা প্রশ্ন, যে চাকরি প্রার্থীদের জন্য, মানে ভবিষ্যতে যারা চাকরি প্রার্থী, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাইছো? আমার মনে হয় কোনো পরীক্ষাকে, যে আমার একটা পরীক্ষাকে কেন্দ্র করে পড়াশোনা না করে কোনো একটা বড় কিছুকে ধরে, যেমন এসএসসি সিজিএল হোক বা WBCS হোক, সেটার সামগ্রিক প্রস্তুতি নেওয়া দরকার। ওই প্রস্তুতি যদি নিতে পারা যায়, যদি 100% সে নাও নিতে পারে বা কিছুটা সে ধারে পাশেও যায়, বাকি ওর নিচে যে পরীক্ষাগুলো আছে বা আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো হয়, সেগুলো কিন্তু সফলতা সে পাবেই। এবং সে ওটা পড়তে পড়তে এগুলো প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে। তার কারণ চাকরি পরীক্ষার সিলেবাস একই, কম বেশি একই, লেভেলটা হয়তো উঁচু নিচু আছে। যদি তাই হয়, সে একসঙ্গে দেখা যাবে অনেকগুলো পরীক্ষায় সে পাস করতে হবে। এবং অনেকগুলি যতগুলি পরীক্ষা হবে এবং ততগুলি পরীক্ষাতেই অ্যাটেন্ড করা দরকার, WBP হোক বা ক্লার্কশিপ হোক বা মানে বলছো যারা WBP প্রিপারেশন নেবে তাদের ক্লার্কশিপে বসা উচিত বা ক্লার্কশিপের প্রশ্ন সমাধান করা উচিত। একদম। মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমাদের কাছেই দেখেছি, যে WBPর প্রিপারেশন নিতে এসেছে, আমি ক্লার্কশিপের ব্যাচে বা কম্বাইনের ব্যাচে তাকে ভর্তি করেছি, সে কোনোভাবেই পড়বে না, বলছে না এটা তো WBPর ব্যাচ নয়। তার কাছে এই ধারণাটাই নাই যে WBPর যা সিলেবাস, PSCরও সিলেবাস তাই। ফলে একটা প্রিপারেশনে দুটো কাজ হতে পারে। বা WBPর যা সিলেবাস, কলকাতা পুলিশেরও তাই সিলেবাস। কিন্তু তাদেরকে হেডিং দিতে হবে, যে SSC GDরই হেডিং হতে হবে, WBPরই কনস্টেবলেরই হেডিং হতে হবে, লেডি কনস্টেবল আলাদা। তাদের এরকম ধারণা আছে। আমি দর্শক বন্ধুদেরকে বলছি, আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এটা টিচারদের উপরে ছেড়ে দিন, যে অ্যাকচুয়ালি কোন সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন পরীক্ষা হয়, এটা আমাদের উপরে ছেড়ে দিন, আমরা ঠিক করে দেব। আপনি শুধু বলবেন যে আপনার কোন ধরনের চাকরি পাওয়ার ইচ্ছা। আমরা প্রথমে যাচাই করে দেখব যে আপনি এটা চাকরি পাওয়ার ইচ্ছা হলেও আদৌ আপনি অল্প সময় পাবেন কিনা, আপনার মেরিট অনুযায়ী। যদি পান আমরা বলবো, যদি না পান সেটাও বলবো। যদি কিছু চেঞ্জ করতে হয় বা আপনার জন্য সুইটেবল কোনটা হতে পারে আপনার ট্যালেন্ট অনুযায়ী বা আপনার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী, আপনার এখনই পারিবারিক অবস্থা এমন যে এখনই আপনাকে একটা চাকরি পেতে হবে বছরখানেকের মধ্যে, আর আপনি ভেবে বসে আছেন আমি CGL দেবো, অনেস্টলি বলছি ছেড়ে দিন স্বপ্ন দেখা। CGL 1 বছরে হয় না সাধারণত। কারো কি হয়নি? হয়েছে, কিন্তু সেটা কোটিতে একজন। বাড়িতে বসে চাকরি হয় না, কারো কি হয়নি? হয়েছে, কিন্তু সেটা লাখে একজন। কোচিং সেন্টার আসতে হবে কেন? তো CGL-এর প্রিপারেশন নিতে গেলে অবাঙালিরা 5 বছরের টার্গেট নিয়ে বাড়ি থেকে বেরোয়, আর আমাদের বাঙালিরা 5 মাস নিয়ে বেরোয়। 5 মাস, তাও বলে ওর থেকে 3 মাসের কোনো কোর্স নাই। বাঙালিদের এটা স্বভাব, এটা খারাপভাবে কেউ নেবেন না, সবার নয়, তবে ম্যাক্সিমাম জনেরই। তো এই যে কোন চাকরির প্রিপারেশনের জন্য সিলেবাস কী হওয়া উচিত সেটা আমরা ঠিক করে দেবো। আপনাকে যেটা আমরা পড়াচ্ছি বা পড়াবো, আপনি নিশ্চিন্তে সম্পূর্ণটা দিয়ে যান সেটার উপরে, এটা নিয়ে ভাবতে হবে না। তো সাবিরের কথা অনুযায়ী পার্টিকুলার একটা চাকরির পরীক্ষার জন্য বসে না থেকে বিভিন্ন সিমিলার ক্যাটাগরির, কিন্তু CGL-ও দেবো, ব্যাংকও দেবো, PSC-ও দেবো, WBCS-ও দেবো, এরকম করবেন না। সিমিলার ক্যাটাগরির সিলেবাস আপনি যদি নিজে জেনে নিতে পারেন গুগল সার্চ করে, ওয়েল অ্যান্ড গুড। যদি না পারেন তাহলে আমাদের উপরে ছেড়ে দিন, আমরা আপনাকে বুঝিয়ে দেবো যে কোনটার সিলেবাস কেমন, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন ধরনের প্রিপারেশন নিলে কোন কোন পরীক্ষা কভার হয়ে যাবে, কোন পরীক্ষাটার জন্য এক্সট্রা 10% প্রিপারেশন নিতে হবে, এটা আমরা বলে দেবো। তাহলে একসাথে সমস্ত ধরনের পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত এবং পরীক্ষায় বসা উচিত। আমি ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছি মানে আমি WBPর পরীক্ষা হয়ে গেল তার PYQ সমাধান করব না, এটা বোকামি হবে, তাই তো? আমার অনেক বন্ধু দেখেছি প্রাইমারি, সে তারা অন্যান্য পরীক্ষায় ফর্মই ফিল আপই করতো না। তারপরে যখন দেখা গেল যে পরীক্ষার কাট অফ কম গেল, তাদের ফর্মই ফিল আপ করিনি, আমি জানতামই না বা খোঁজ খবর রাখেই নাই। প্রাইমারি মানে তো শুধু প্রাইমারি, একদম তাই, সে অন্য কিছুর খোঁজ খবরই রাখেনি। দেখা আমাদের ক্লার্কশিপ আছে,
তখন অনেক ভালো ভালো বন্ধু তারা পড়াশোনা করেছে, তা ফর্মই ফিল আপ করেন দেখা গেছে, তো পরীক্ষায় দেয়নি। কিন্তু তারা ট্যালেন্টেড ছিল, অবশ্যই, কিন্তু ফর্ম ফিল আপই করেনি। ফর্ম ফিল আপ করেনি। এটা খুব বাজে একটা বিষয়। পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে, পরীক্ষা তো চাকরির পরীক্ষা, একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে গ্যাদার করা অবশ্যই উচিত। আচ্ছা সাবির, তোমাকে আমার আজকের শেষ প্রশ্ন। দর্শক বন্ধুরা রেগে যেতে পারেন, অধৈর্য হতে পারেন, 20 মিনিট আশপাশ হয়ে গেছে। তো যে তোমার জীবনের কি এমন কোনো গল্প আছে যেটা তুমি মানুষকে জানাতে চাও? যে ধরো গুগল যতদিন থাকবে, ইউটিউব যতদিন থাকবে, সোশ্যাল মিডিয়া যতদিন থাকবে, ততদিন কিন্তু তোমার আমার এই কথোপকথন মানুষ দেখতে পাবে, আমরা যদি ডিলিট করে না দিই। তো এমন কিছু গল্প তোমার ব্যক্তিগত জীবন, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, বিভিন্ন ক্যান্ডিডেটের এটা গল্পটা বিভিন্ন রকম হয়। তো সেরকম কোনো গল্প যেটা তুমি মানুষকে জানাতে চাও, এটা তোমার একটা রাস্তা জানানোর। এমনি রাস্তায় দাঁড়িয়ে বললে আর কটা লোকে শুনবে, এখানে বলছো অনেকেই হয়তো শুনবে। আমি বাড়ির ছোট ছেলে, আমার উপরে 2জন দাদা রয়েছেন এবং বাবা মা আছে। হ্যাঁ, তো দাদারা ছোটোবেলা থেকেই চলে গেছে বাইরে, একরকম খুব অল্প বয়সেই, পড়াশোনা সেরকম করেনি। 7, 8 যাই হোক, হ্যাঁ, পারিবারিক অবস্থা আর্থিক দিক থেকে ঠিকঠাক ছিল না, এবং দেখেছি বাবাকে প্রচুর কঠিন পরিশ্রম করতে। যখন কাজ থেকে বাড়ি আসতেন তখন মুখের দিকে তাকাতে পারতাম না, এবং ওই জিনিসটা খারাপ লাগতো, এতটাই খারাপ লাগতো যে এত পরিশ্রম করছে। এবং আমাকে কোনোদিন বলতো না যে ওই কাজটা কর বা ওখানে যা সেখানে যা, সবসময় বলতো কিন্তু পড়, তুই পড়, তুই পড়, যা যতটা নিজের তোর নিজের 100% তুই পড়। দাদারা প্রচুর সাপোর্ট করেছে ছোটোবেলা থেকে, দাদারা সবসময় বলেছে যে তুই পড়, আমরা পড়িনি, তুই পড়। তো সবাই পাশে ছিল। মানে এমন দাদা পাওয়াও ভাগ্যের, এমন বাবা পাওয়ার ভাগ্যের, যে বাবা মানে এক কঠিন পরিশ্রম করে বর্ধমান থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি যাচ্ছে, যার মুখের দিকে তাকানো যায় না, মানে দেখে তোমার মনে হচ্ছে অত্যন্ত কষ্ট করে বাবা বাড়ি এলো। তো সেই বাবা সেই কষ্টটা নিজে হজম করে নিচ্ছে, নিয়ে তোমাকে পড়তে বলছে যে তুমি যদি আজকে পড়ো তাহলে ফিউচার কিন্তু তোমার ব্রাইট হবে, তোমার উজ্জ্বল হবে। তাতে হয়তো বাবা মাকে তুমি দেখলে তাদেরও ভালো হবে, তুমি যদি না দেখো তাদেরকে ভবিষ্যতে, তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হলো। যে দাদা 7, 8-এ পড়েই পরিবারের ভরণ পোষণ নেওয়ার জন্য সে বাইরে চলে গেল কাজে, সে ভাইটাকে বলে গেল তুই পড়, সেখান থেকেও বলে তুই পড়, বাড়ি এসেও বলো, বছরে 1বার বা 2বার বাড়ি আসে, এসেও বলো যে তুই পড়, কারণ তারা জানে যে এটা বাইরের জগৎ কতটা কঠিন, কতটা কষ্ট তারা করছে, কিন্তু তারাও চায় যে আমার ভাইটা পড়ুক, ভাইটা চাকরি করুক। 24 বছর পর্যন্ত বেকার ছিলাম, তো কোনোদিন বলেই নাই যে তুই এই কাজটা কর, বা যত টাকা দরকার পড়ে বলে যে বলবি, সবসময় বলবি বাড়িতে, মানে আমাকে অভাব আর বুঝতে দেয়নি। তারা অভাব বুঝেছে কিন্তু তোমাকে অভাবটা বুঝতে দেয়নি। তুমি বাড়ি ছোট ছেলে, ক ভাই তোমরা? আমরা 3 ভাই। 3 ভাই, আমি ছোট। আচ্ছা, বোন নেই? না। 3 ভাই, তুমিই ছোট। তো তোমাকে তারা তখন কখনোই অভাবটা বুঝতে দেয়নি। না। এটাকে তুমি কিভাবে দেখছো? এটা আমার মানে এটা দুটো অ্যাঙ্গেল হয়। এক হচ্ছে ভাইকে অভাব বুঝতে দেব না, আমরা অভাব বুঝেনি, আমরা কষ্ট করি। অভাব বুঝতে না দেওয়াটা তুমি মানে কিভাবে ভাবছো যে দাদারা আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে, নাকি আমার ভবিষ্যৎ খারাপ হোক কামনা করেছে? দুটো অ্যাঙ্গেল হয়। যেমন ধরো আমি বলি, তোমার বাড়িতে কোনো একটা মেম্বার, সে চাকরি করে, সে প্রতি মাসে তোমাকে একটা টাকা দিয়ে দেয় পড়াশোনার জন্য, যে তুই পড়াশোনা কর। তুমি সেই টাকা পাও বলে তোমার আর খিদে নাও থাকতে পারে, এটা কিন্তু অন্য অ্যাঙ্গেলে চলে যায়। তুমি যদি তোমাকে কেউ টাকা পয়সা না দিত, সাপোর্ট না করতো, তুমি টিউশনি পড়াতে, টিউশনি পড়িয়ে জোগাড় করতে, তাতে তোমার কোয়ালিটি তৈরি হতো। তুমি লেবারি করতে, লেবারি করেও পড়াশোনার খরচ চালাতে, তাতেও তোমার একটা কোয়ালিটি তৈরি হতো। তো কেউ তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা মানে তোমার সেই যে কোয়ালিটি তৈরি হতো, সাপোর্ট না করলে সেই কোয়ালিটিটা তৈরি হয় না। তো এটা একটা অ্যাঙ্গেল হয় যে দাদারা বা বাবা তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো বা পড়তে বলতো, অন্য কোনো দিকে তোমাকে কোয়ালিটি তৈরি হতে দেয়নি, যে তুমি লেবারি কোয়ালিটি তৈরি করো বা টিউশনি পড়িয়ে কোয়ালিটি তৈরি করো, সেটা না করে তোমাকে পড়তে দিয়েছে, চাকরির জন্য পড়তে দিয়েছে। এটা তোমার ক্ষেত্রে কি মনে হয়েছে, পজিটিভ না নেগেটিভ? আমার সম্পূর্ণটাই পজিটিভ, কারণ দাদা বাবা চাইতো যে ওর উপর মানসিক কোনো চাপ না যাক, বা যে আর্থিক যে চাপ, আমার অনেক সময় মনে হয় যে টাকা পয়সা নেই, খরচ তো কিছু রয়েছেই, তো সেগুলো কোথা থেকে ম্যানেজ করবে, বা সেই জন্য বা বাড়িরই কী অবস্থা হবে না হবে ভেবে পড়াশোনার অনেক ক্ষতি হয়, তো সেদিক ভাবতে দেয়নি। সেদিক থেকে তুই শুধু পড়ে যা, টাকা পয়সা চিন্তা করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। যাক, খুব ভালো লাগলো শুনে। আমি আলটিমেটলি আজকের শো এখানে শেষ করব। তার আগে অবশ্যই আমি সাবিরকে ধন্যবাদ দেব, যে এত কষ্ট করে এই পরিবার থেকে উঠে এসে সে পড়াশোনা করেছে, 6 বছরের ধৈর্য রেখেছে, আমাদের ইনস্টিটিউটের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেছে। এজন্য আমি ওকে অবশ্যই ধন্যবাদ দেব।
ধন্যবাদ দেবো সাবিরের পরিবারের মানুষদেরকে, ওর বাবা মা দাদা বা আত্মীয়স্বজন যারা ওকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে যে কোনোভাবে তাকে সাপোর্ট করেছে। তারা না থাকলে সাবিরের এই অস্তিত্ব যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে তত তাড়াতাড়ি হয়তো হতো না, এমনও হতে পারে হতোই না, তাদেরও হয়তো সাবিরকেও হয়তো তাদের মতো কষ্ট করে যেতে হতো। তো তাদের প্রত্যেকেই ধন্যবাদ দেবো। আরেকটা কথা বলতে চাই স্যার, হ্যাঁ আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কথা আমার নেই। ভাগ্যে ছিল আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার জন্য আমার সফলতা অনেক তাড়াতাড়ি এসছে এবং রাস্তাটা অনেক সহজ হয়েছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই আমার। দেখো, তুমি আমাকে ধন্যবাদ দিতে চাইছো, এজন্য আমি সত্যিই খুব গর্বিত, ধন্য। কিন্তু এটা সত্যি কথা হচ্ছে, আমি ধন্যবাদ নেওয়ার কিছু নই, মানে এটা ঈশ্বরের পূর্ব পরিকল্পিত। যে তুমি, তোমার বাড়ি ছোট ছেলে হবে, বাকিরা কাজে যাবে, তুমি পড়াশোনা করবে, তুমি মাধ্যমিক এইচএসে পরে ডিএড করতে যাবে। ডিএড করার সময় আমি ফেসবুকে একটা পোস্ট করব এবং তুমি সেই পোস্ট দেখে ফ্রি কোর্স বলে তুমি আমার কাছে পড়তে হবে। পেড হলে হয়তো আসতে না, কেননা বাড়ির অবস্থা ভালো নয়, পয়সা খরচ করে ওই সময় তুমি পড়তে চাইতে না। তো ফ্রি কোর্স বলে তুমি এসেছো, এই সব কিছু কিন্তু ঈশ্বরের একদম পূর্ব পরিকল্পিত, এটা মেনে নিতে হয়। এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমি শুধুমাত্র একটা মাধ্যম। এবং একটা জিনিস দেখো, আমি যদি আজকে আমার জীবনের প্রথম চাকরি না ছাড়তাম, আমি যদি প্রথম চাকরিতেই কন্টিনিউ করে যেতাম, পরে আরও চাকরি করে না ছাড়তাম, বা আমি কোনো একটা চাকরিতে ভালো চাকরির জন্য পড়াশোনা করে আমি সেটা পেয়ে চলে যেতাম, ঠিক আছে। আমার জীবনের সবথেকে ভালো লোভনীয় যে চাকরি ছিল সেটা হচ্ছে ডিআরডিওর চাকরি, এবং তার যেটা আমি ফাইনালি বাদ গেছি, আর মানে মেডিকেলে বাদ গেছি। আর একটা হচ্ছে আমাদের সাই, মানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সেখানকার জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এটা আমার স্বপ্নের চাকরি ছিল, কিন্তু সেখানে আমি ওয়েটিং লিস্টেই থেকে গেলাম। তো ওটা যদি হয়ে যেত আমি হয়তো চলে যেতাম। আমি যে ইনস্টিটিউটে ট্রান্সফার হয়ে গেলাম, আমি পড়াতে ভালো লাগে বলে এই দিকে ঘুরে পড়লাম, টার্ন নিলাম। যখন শ্যামসুন্দর কলেজে আমি পড়াতে গেলাম, তো ওখান থেকেই আমার এই কোচিং সেন্টারের মনোভাবটা তৈরি হয়ে গেল। অত স্টুডেন্টের সাপোর্ট পেলাম হঠাৎ করে, যে পুরো একদম প্রফেশনালি আমি 2010 ওখানে পড়াতে শুরু করেছি শ্যামসুন্দর কলেজে। তো 2012 থেকে আমি প্রফেশনালি এই জায়গায় চলে এলাম, মানে 14 বছর চলছে আমাদের। এই জায়গাটায় আসা, ফেসবুকে পোস্ট করা, তোমার ডিএড করতে যাওয়া, সবই কিন্তু ঈশ্বরের পরিকল্পিত। আমি শুধুমাত্র একটা মাধ্যম, বুঝতে পেরেছো? ফলে যে তুমি ধন্যবাদটা দিলে আমাকে, আমি এটা ট্রান্সফার করে আমি ঈশ্বরের জন্য তুলে দিলাম, তার জন্যই সব কিছু হয়েছে, বুঝতে পেরেছো? এখন তুমি ইনস্টিটিউটকে, মানে আমাদের বিশ্বাস ইনস্টিটিউট কেমন, অনেক মানুষ নেগেটিভ কমেন্ট করে, অনেক মানুষ পজিটিভ কমেন্ট করে যে ইনস্টিটিউট ভালো নয়, এই ভালো নয়, তাই ভালো নয়, বিভিন্ন রকম কথা যে বলে, সেইটা সম্পর্কে তোমার কি বক্তব্য? ইনস্টিটিউট কি কেমন মনে হয়? আমি বলবো আসুন, আসুন, এসে পড়ুন, দেখুন। না দেখে মন্তব্য করা বা কিছু করা ঠিক নয়। আসুন, দেখুন, পড়ুন, তারপর বিবেচনা করুন নিজে থেকেই। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে ফাইনালি আমি বলি যে আমাদের বিশ্বাস ইনস্টিটিউট গত 14 বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের দয়ায় আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই মানুষের মনে হাসি ফুটুক, চাকরি পাক, তাদের পরিবার উজ্জ্বল হোক, তার জীবন উজ্জ্বল হোক, তার সমাজের স্ট্যাটাস বাড়ুক। এবং আপনারা যারা আজকের ভিডিও দেখছেন, যদি কোনো কিছু আজকের এই ভিডিও সেশন থেকে আপনার শিক্ষা লাভ করে থাকেন, যে আপনার এই জিনিসটা ভালো লেগেছে, এই আলোচনাটা খুব ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি এই সিরিজ কন্টিনিউ করব। আমার যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে, কম বেশি যারা যারা আসতে চায় স্টুডিওতে, যারা যারা ভিডিও কনফারেন্সে বলতে চায়, যাই হোক না কেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।